স্বাগত প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। রোহিঙ্গা সংকট নিরসনে বাস্তব ভিত্তিক রোডম্যাপ তৈরি, রাখাইন অঞ্চলে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন সহ জাতিসংঘে 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক ইউনূস এসব প্রস্তাব তুলে ধরেন। রোহিঙ্গা প্রত্যাবাসনকে আর ঝুলিয়ে রাখা যাবে না মন্তব্য করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে সম্মিলিতভাবে চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের রিপোর্ট। মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি অংশ নেন। তারা বক্তব্যে মিয়ানমারের সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পক্ষে জোরালো মত তুলে ধরেন। Situation in Myanmar, particularly the plight of the Rohingyas and other minorities, must be reversed. The Rohingya tragedy is inseparable from Myanmar's crisis. Therefore, lasting peace can only be achieved by addressing root causes through inclusive dialogue. প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বলেন, রোহিঙ্গা গণহত্যার 8 বছর পেরিয়ে গেলেও তাদের দুর্দশা কমেনি, বরং সংকট নিরসনের পদক্ষেপ যেমন অনুপস্থিত তেমনি বিপজ্জনকভাবে কমছে আন্তর্জাতিক সহায়তা। Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আর আটকে রাখা যাবে না উল্লেখ করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর চাপ তৈরি করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন সহ 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক যে কোনো পদক্ষেপে বাংলাদেশ সর্বাত্মক সমর্থন দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক বিশ্বকে 7 দফা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই সংকটের শুরু হয়েছে মিয়ানমারে, যার সমাধানও মিয়ানমারের মধ্যেই আছে। সেক্ষেত্রে এখানে উপস্থিত আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি বলেছেন, এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সকলকে এগিয়ে আসতে। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজে সংস্কার, বিচার ও নির্বাচন। নিউ ইয়র্কে সংবাদ মাধ্যম জেটিইউকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা নিয়ে সরকারের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র আছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জিটিওকে সাক্ষাৎকার দেন তিনি, যা সোমবার প্রকাশ পেয়েছে। যেখানে বাংলাদেশ সংক্রান্ত নানা ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা জোর দেন নির্বাচন প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ রয়েছে: সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন করে পুরনো কাঠামো রেখে দিলে দুর্নীতি ও স্বৈরতন্ত্র ফিরে আসবে। তাই প্রথমে কাঠামোগত সংস্কার জরুরি। আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়টি সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা তেমন আচরণ দেখাতে পারেনি। আফরিন মৌ, নিউজ 24। জাতিসংঘে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই ভাষণ আগামী নির্বাচন নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক হবে বলে মনে করেন তারা। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশ আগামী দিনের পথরেখা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে উঠে আসে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, সংস্কার এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ বিষয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সরকার প্রধানের ভাষণকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা মনে করছেন এই ভাষণ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। যে বক্তব্য তিনি দিয়েছেন মূলত বাংলাদেশ গণঅভ্যুত্থানের পর থেকে কোন রাস্তায় হাঁটছে এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরেছেন। এইটা তুলে ধরার একটা অর্থ হচ্ছে যে দেশে যারা নির্বাচন নিয়ে নানান রকম জল্পনা কল্পনা করতেছে তাদেরকে আশ্বস্ত করা যে নির্বাচনটা যথাসময়েই হবে। আরেকটা হলো বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করা বাংলাদেশের ট্রানজিশন নিয়ে যেন বাইরের দুনিয়াতে কোনো রকম কোনো আস্থাহীনতার সংকট তৈরি না হয়। প্রধান উপদেষ্টার এই সফর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। একটি রাজনৈতিক সংকট এখনো রয়ে গেছে। তো এই ভিজিটের মধ্য দিয়ে যেটি হচ্ছে যে চিফ অ্যাডভাইজার, আমাদের যে অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, ওনারা একটি মানে বৈদেশিক যে সমর্থন এটি পাওয়ার চেষ্টা করছেন, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে যে আগামী দিনের যে জুলাই সনদকে কেন্দ্র করে যে মতানৈক্য চলছে এটির সমাধান হওয়া অত্যন্ত জরুরি, কারণ এটির সমাধান না হলে নির্বাচন নিয়ে খানিকটা অনিশ্চয়তা থেকে যাবে। তো আমার মনে হয় যে এই সফরের মধ্য দিয়ে এই জায়গাটিতে একটি ব্যাপক চাপ তৈরি হবে বলে আমার মনে হয়। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে যদি নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় তবেই দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরবে স্থিরতা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একই পদে ফিলিস্তিনকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না। জানা গেছে বাংলাদেশ ৫ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকাকে একটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হয়। আগামীতে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজেদের প্রার্থিতা ঘোষণা করবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীরা সনাতনী ধর্মীয় আচার অনুযায়ী দুর্গাপূজা উদযাপন শুরু করেছেন। ডেট্রয়েটের দুর্গা টেম্পল, কালীবাড়ি মন্দির, শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরে উৎসব মুখর পরিবেশ দেখা গেছে। অনেকে পরিবার পরিজন নিয়ে দেশি আমেজে আনন্দ আয়োজনে অংশগ্রহণ করছেন। মিশিগানে গত দুর্গাপূজায় মন্দিরগুলোতে বাংলাদেশি অভিবাসী সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাহরাইনের বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের শিক্ষার্থীরা একজন সাধারণ বাংলাদেশি কর্মীকে আবেগ ঘন বিদায় সংবর্ধনা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দায়িত্বশীলতা ও নিষ্ঠাকে সম্মানিত করার মাধ্যমে বাহরাইনে বাংলাদেশের মানুষদের ভাবমূর্তিকে উজ্জ্বল করা হয়েছে। আন্তরিকতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বিদেশের মাটিতে সম্মান অর্জন করতে পারা যায় মত সংশ্লিষ্টদের। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাহরাইনে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এক বাংলাদেশি প্রবাসীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ইউনিভার্সিটি অব বাহরাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে আলোচনায় আসে কুমিল্লার হোমনার জর্জ মিয়া নামের এই প্রবাসী কর্মী, যিনি তার কর্মস্থলে ইসলাম নামে পরিচিত। আমি একটা শ্রমিক, আমার সম্মান জানাইছে, আমি এটাতে বহুত খুশি।
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর গ্রামের সন্তান জর্জ মিয়া জীবিকার তাগিদে 2007 সালে আসেন বাহরাইনে। বিভিন্ন পেশার কাজ করার পর 2020 সালে যোগ দেন বাহরাইন ইউনিভার্সিটি কলেজ অফ ল-এ ক্লিনার হিসাবে। ইমানদারিতে কাম করতে হইব, তাইলে গিয়া সম্মান পাইব। নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে সবার আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। অবশেষে দেশে ফেরার প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আয়োজন করেন হৃদয় নিড়ানো উষ্ণ বিদায়ী সংবর্ধনা। সম্মান পেতে হলে চাচার মতন সবাই ভালো কাজ করবেন। তবে আমি খুবই গর্বিত যে বাংলাদেশের একজন মানুষ এরকম সম্মান পাইছে বাহরাইন। ওই কোম্পানির সুপারভাইজার ছিলাম আমি, এবং আমার ফ্রেন্ডও সুপারভাইজার ওই কোম্পানির। তো আসলে ওনার কাজে আনন্দিত হইয়া আমাদের যে টিচার, যে ম্যাডাম, সবাই অনেক আনন্দ উপভোগ করছে। জর্জ মিয়ার এই বিদায় সংবর্ধনা শুধু একজন কর্মীর প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং মানবতা ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ, যা প্রমাণ করে আন্তরিকতা ও সেবা দিয়ে মানুষের মনে কিভাবে দাগ কাটা যায়। জর্জ মিয়ার এই সাফল্যে খুশি হন তার সহকর্মী সহ বাহরাইন প্রবাসীরাও। শিক্ষার্থীরা জানান, ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন তাদের পরিবারের একজন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে নানাবিধ কাজে নিবেদিত থেকে তিনি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এই বিদায় সংবর্ধনায় প্রমাণ করেছে আন্তরিকতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে প্রবাসীরাও বিদেশের মাটিতে সম্মান অর্জন করতে পারেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনে এনআরবি হাসপাতাল নিয়ে চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়। রোববার রমফোর্ডে দ্য সিটি প্যাভিলিয়নে আয়োজিত এক চ্যারিটি ডিনার পরিণত হয় মহাসমাবেশে। লক্ষ্য সিলেটের উসমানী নগরে 250 শয্যার আধুনিক এনআরবি হাসপাতাল নির্মাণ। উদ্যোগটির পক্ষে এদিন সংগ্রহ হয় 5,65,000 পাউন্ড। প্রবাসী ব্যবসায়ী, কাউন্সিলর, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের 8 শতাধিক প্রতিনিধি মিলিত হন এক মানবিক উদ্দেশ্যে। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ সহ অনেকেই। মানব কল্যাণে ইতিহাসের অংশ হয়ে থাকবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ, এমনটাই জানিয়েছেন অতিথিরা। জাঁকজমকপূর্ণ আয়োজনে ইস্ট লন্ডনের সফলতম শিক্ষা প্রতিষ্ঠান এক্সেল টিউটরসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হোয়াইট চ্যাপেলের মালবারি স্কুল হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত শিক্ষা উদ্ভাবক প্রফেসর ডক্টর প্রিস ইমা ফিটন, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের চিকিৎসক ও একাডেমিক ডক্টর মঞ্জুর শওকত এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের। অনুষ্ঠানে জিসিএসই, এসএটিএস ও এ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী 150-এরও বেশি শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল দেওয়া হয়। বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহকে সংবর্ধনা দিয়েছে মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, জেদ্দা, সৌদি আরব। নুরুল আমিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বক্তারা বলেন, প্রবাসী বিএনপি নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মীরা শেখ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইতালির রোমে নবগঠিত যুবদল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মত বিনিময় সভা। দেশটির বিভিন্ন প্রদেশ থেকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এই সভা এক মিলন মেলায় রূপ নেয়। সভায় সভাপতিত্ব করেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক উমর ফারুক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। বক্তারা বলেন, আগামীর নেতৃত্বে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার নিউ ক্যাসেলের শো গ্রাউন্ড ফার্মে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান হয়। মোহাম্মদ জাহিদুল আলম শিবুর সঞ্চালনা ও মোহাম্মদ ইকবাল মোল্লার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মিরাজ মিয়া। বক্তব্য রাখেন রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান নেক মানের প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল। উৎসবে ছিল পিঠা ও দেশীয় স্বাদের খাবার স্টল, রাফেল ড্র, মেয়েদের বালিশ খেলা, শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং দেশীয় সংস্কৃতির নানা আয়োজন। স্পেনের বার্সেলোনায় আগামী 19 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। এই উপলক্ষে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 28 সেপ্টেম্বর বার্সেলোনার একটি রেস্তোরাঁয় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি অলিউদ্দিন শামীম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক। সভাপতিত্ব করেন স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির রহমান। আয়োজকরা জানান, এই উৎসব প্রবাসী সিলেটি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি এবং মেধা বিকাশের এক অনন্য মিলন মেলায় পরিণত হবে। গণদাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। এই দাবি উপেক্ষা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। পিআর এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ইতিমধ্যে মাঠের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 7টি ইসলামিক দল। এবার দ্বিতীয় দফায় আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে 2টি দল। জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে মঙ্গলবার দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন কর্মসূচির কথা জানান। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। জাতিসংঘ হলো একটা রাষ্ট্রীয় সফর। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টাই দৃশ্যমান হয় নাই, বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায়। আগামী 10 অক্টোবর সারা দেশে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে ইসলামপন্থী এই 2টি দল। এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজনমূলক রাজনীতি চায় না বিএনপি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতীয়তাবাদী ওলামা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের এই ভূখণ্ডে পরে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোন রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এ সময় পিআর পদ্ধতির সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এই পদ্ধতির বিপক্ষে। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন,
আমরা পিআর মানে মনে করি জনসংযোগ, এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শিক্ষার্থীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে উৎসবে মেতেছে দেশ। নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না বলেও জানান রুহুল কবির রিজভী। এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির সাথেই থাকুন।